শুভ সকাল দর্শক, দেশে এবং প্রবাসে যে যেখানে বসে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাউসার আহমেদ। দর্শক মধ্য দিয়ে দেশের প্রধান প্রধান পত্রিকার শীর্ষ শিরোনামগুলো পড়ে থাকি এবং এগুলোর পর্যালোচনা করে থাকি এবং স্থানীয় পত্রিকা নিয়ে আমাদের সহকর্মীরা যুক্ত থাকেন আপনাদের সাথে সেখানকার খবরাখবর জানাতে। আজকে আমাদের সাথে একজন সহকর্মী যুক্ত আছেন, একটু পরে তার সাথে আপনাদেরকে যুক্ত করে দেব সেখানকার খবরাখবর জানাতে। এর আগে চলে যাচ্ছি মূল আয়োজনে। দর্শক আমার হাতে এখনো পর্যন্ত সবগুলো পত্রিকা এসে পৌঁছায়নি, যে পত্রিকাটি এসেছে এই সংবাদ শিরোনাম আপনাদেরকে জানাচ্ছি। পরবর্তী পত্রিকাগুলো আমার হাতে আসার সাথে সাথে সেগুলো সংবাদ শিরোনাম আপনাদেরকে জানাবো। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক সময়ের আলো, সেটি সংবাদ শিরোনাম আপনাদেরকে জানাচ্ছি। 10 ব্যাংকে অস্থিরতা, মালিকানা নিয়ে চরম দ্বন্দ্ব শুরু, চলছে বিক্ষোভ ও মানববন্ধন। ব্যাংক দখলকে ঘিরে গোলাগুলি, ঝরছে ব্যাংকারদের রক্ত। আর্থিক খাতে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরে আসে সেদিকে গুরুত্ব দিতে হবে নতুন সরকারকে। ডক্টর হাসানিস মনসুর। ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নীতি সংঘর্ষ, গুলিতে আহত 6। দর্শক আমরা দেখছিলাম একটি ছবিও, আমরা দেখছি যে একজন ব্যাংকারের পায়ে গুলি লেগেছে, তিনি সেটি ধরে রেখে হাসপাতালে যাওয়ার চেষ্টা করছেন। আমরা গতকালকে দেখছিলাম যে ইসলামী ব্যাংকের যে বাংলাদেশের প্রধান কার্যালয় রয়েছে দিলকুশাতে, সেখানে গোলাগুলির ঘটনা ঘটেছে। সেখানে এই গুলিতে 6 জন আহত হয়েছেন, একজনের অবস্থা গুরুতর হয়েছে, তাকে সাথে সাথে ইসলামিক সেন্টার হাসপাতালে নেওয়া হয়েছে, এখন তার অবস্থা আশঙ্কাজনক। দর্শক এই যে ব্যাংক খাতে যে অস্থিরতা আমরা দেখছিলাম যে অনেক আগে থেকেই এই যে ব্যাংক খাতে যে অস্থিরতা শুরু হয়েছে, সেই ব্যাংক খাতের অস্থিরতার পেছনে কিন্তু এখন যে আসলে যে বর্তমান পরিস্থিতি সেটি অনেকেই দায়ী করছেন যে আসলে কেন ব্যাংক খাতে এই অস্থিরতাগুলো তৈরি হয়েছে। রাজনৈতিক প্রভাব খাটানোর কারণে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে কিছু ব্যাংকাররা নিজেদের সুবিধা নিয়েছেন, অন্যদেরকে সুবিধা দিয়েছেন, ফলে ব্যাংক খাতে কিন্তু এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে, মালিকানা নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে। আমরা দেখেছি যে এই সময়ের মধ্যে যারা আসলে রাজনৈতিকভাবে পরিপুষ্ট ছিল তারা আসলে ব্যাংকের মালিকানাগুলো দখল করেছে। এই যে সব কিছু মিলিয়ে ব্যাংক খাতের যে অস্থিরতা, স্থবির পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে কিন্তু যারা এতদিন বঞ্চিত ছিলেন তারা কিন্তু কথা বলতে শুরু করেছিলেন। আমরা দেখছিলাম বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে সবগুলো ব্যাংকেই, বাংলাদেশ ব্যাংকেও যারা পদ বঞ্চিত ছিল এতদিন যাবত, তারা কিন্তু বাংলাদেশ ব্যাংকের যারা গভর্নর থেকে শুরু করে যারা রয়েছেন সবার বিরুদ্ধেই কিন্তু তারা দেখছি আন্দোলন করেছেন এবং অনেক কর্মকর্তা কিন্তু তারা সাথে সাথে বের করে দিয়েছেন এবং অনেক কর্মকর্তা পদত্যাগ করতে বাধ্য করেছেন। এবং এই যে ব্যাংক খাতের অস্থিরতা রয়েছে সেগুলো এখনও পর্যন্ত কিন্তু স্বাভাবিক হয়নি, যদিও আসলে সরকার ক্ষমতায় যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের ক্ষমতার মাত্র কয়েকদিন হলো। এই সময়ের মধ্যে আমরা দেখছি যে আসলে তারা সবাই বলছেন যে আসলে খুব শীঘ্রই এগুলো সমাধান করা হবে। ব্যাংক খাতে অস্থিরতা সৃষ্টি করলে তাদের জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা দেখছিলাম যে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া যিনি, তিনি কিন্তু এই কথাগুলো সালেউদ্দিন আহমেদ তিনি কিন্তু বলছিলেন। কিন্তু এর মধ্য দিয়েই যে অবস্থা তৈরি হয়েছে, এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে কিন্তু আর্থিক খাতে যেই সুশাসন, সেই সুশাসন কিন্তু নিশ্চিত করতে হবে এই সরকারের কাছে। সেটি একটি বড় চ্যালেঞ্জ রয়েছে এবং সেটি মোকাবেলা করার জন্য তারা আসলে কী পদক্ষেপ নেবেন সেটি কিন্তু খুব সহসায় এবং খুব তাড়াতাড়ি সেই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। সেটি কিন্তু আমরা দেখছিলাম যে একজন অর্থনীতিবিদের মন্তব্য এই পত্রিকাগুলোতে প্রকাশ করা হয়েছে। এর পাশে আমরা দেখছি চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল সহ 8 সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের। আমরা জানি যে সরকারি বিভিন্ন পদে থাকা চুক্তিভিত্তিক সব নিয়োগ কিন্তু বাতিল হচ্ছে। সেই সব চুক্তি ব্যক্তিদের তালিকা করে যেসব যারা বিতর্ক আছে, যাদেরকে নিয়ে বেশি বিতর্ক, তাদেরকে কিন্তু বাদ দেওয়া হবে। এটি নিয়ে ফলে কিন্তু এক ধরনের শঙ্কায়ও রয়েছেন অনেকেই যারা চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন এবং অনেকেই যারা রাজনৈতিক মদদে যারা চাকরি পেয়েছিলেন তারাও কিন্তু নানানভাবে আমরা দেখছিলাম যে এই যে আতঙ্ক, সেই আতঙ্ক কিন্তু রয়েছে এবং সেটি আসলে এখন সময়ের দেখার অপেক্ষা যে আসলে কি হয় না হয়। যেহেতু নতুন সরকার এখন মাত্র গঠিত হলো, অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার আসলে যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই কাজ করতে শুরু করেছেন। আমরা দেখছি যে শুরুর দিনেই তারা অফিস যখন করেছেন সেখানে কিন্তু বেশ কিছু সিদ্ধান্ত বাংলাদেশের মানুষ দেখেছে এবং অনেকেই এই সব সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে। আমরা দেখেছিলাম যে আসলে প্রত্যেকটি সরকারই যখন গঠন করা হয় বিগত বছরগুলিতে আমরা দেখেছিলাম যে আওয়ামী লীগ সরকারের সময় তারাও আসলে অনেক লম্বা লম্বা কথা বলছিলেন, সেই কথার আসলে বাস্তবায়ন কিন্তু একেবারেই ছিটে ফোটাও ছিল না। এবারের যে সরকার, সেই সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক, যেহেতু এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার এবং এই সরকার আসলে কোনো রাজনৈতিকভাবে পরিপুষ্ট নয়। আসলে সমাজের যারা বিভিন্ন সময়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য, বিশ্বের দরবারে বাংলাদেশকে উঁচু করবার জন্য চেষ্টা করেছেন, বাংলাদেশের জন্য কাজ করেছেন, বাংলাদেশের মানুষের জন্য কাজ করেছেন, তাদেরকে নিয়ে একটি সরকার গঠন করবার চেষ্টা করা হয়েছে এবং সেটিও করা হয়েছে। আমরা দেখেছি এবারের উপদেষ্টা মণ্ডলীর মধ্যে ছাত্রদেরকে রাখা হয়েছে, শিক্ষক রাখা হয়েছে, বিভিন্ন সময়ে যারা ব্যাংকের গভর্নর ছিলেন তাদেরকে রাখা হয়েছে। অর্থাৎ এই যে বর্তমান সরকার, সেই সরকারের কাছে মানুষের প্রত্যাশার জায়গা অনেক, সেই প্রত্যাশার জায়গা কতটুকু পূরণ করতে পারবে সেটি একটি দেখবার বিষয় এবং সেই কারণেই তাদের যেই শুরুর যে সিদ্ধান্তগুলো, সেই সব সিদ্ধান্তকে এগুলো কিন্তু স্বাগত জানিয়েছেন। আমরা দেখেছিলাম যে
যেই মন্ত্রণালয়গুলোতে যারা এখন উপদেষ্টা হিসেবে যারা দায়িত্ব পালন করছেন তাদের কিছু সিদ্ধান্তের ব্যাপারে অনেক কথা হয়েছে। যেমন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে যিনি দায়িত্বে রয়েছেন তিনি কিন্তু একটি কথা গতকালকে বলেছেন, যার সারা সবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন অনলাইন মাধ্যমে কিন্তু সেগুলো ঘোরাফেরা করছে। সেটি হচ্ছে যে আমরা দেখছিলাম যে বাংলাদেশ থেকে কিন্তু বিপুল পরিমাণ ইলিশ বিদেশে রপ্তানি করা হতো, বিশেষ করে পাশের দেশ ভারতে। সেই কারণেই আসলে বাংলাদেশি ইলিশ কিন্তু যেগুলো ভালো ইলিশ রয়েছে অর্থাৎ সেগুলো কিন্তু 1500-2000 টাকা কেজিতে কিনতে হতো। কিন্তু তিনি কিন্তু যেটি বলেছেন সেটি হচ্ছে যে বাংলাদেশের মানুষ ইলিশ যখন একেবারে সহজসাধ্য হবে বাংলাদেশের সব মানুষ ইলিশ পাবে, এরপরে রফতানি করা হবে, এটি একটি সিদ্ধান্ত ছিল। এরপর আমরা দেখেছিলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী গতকালকে যখন অফিস করলেন তখনও কিন্তু আমরা বেশ কিছু সিদ্ধান্ত দেখলাম। সেখানে বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে। গতকালকে সারাদিনের যেই স্বরাষ্ট্রমন্ত্রীর মুভমেন্ট ছিল সেখানে পুলিশের পোশাক পরিবর্তন করা, পুলিশের লোগো পরিবর্তন করা, এবং একই সাথে আমরা দেখছিলাম যে যারা মিডিয়ার দায়িত্বে রয়েছেন, যারা আসলে গণমাধ্যম যারা পরিচালনা করেন সেখানে যারা চাটুকারিতা করছেন তাদেরকে নিয়ে কথা বলতে শোনা গেছে, যারা আসলে এই বিভিন্ন সময়ে ক্ষমতায় থেকে বিভিন্নভাবে সরকারের সুবিধা নিয়েছেন তাদের ব্যাপারেও অনেক কথা শুনতে হয়েছে। অর্থাৎ এই যে পরিবর্তন করবার চেষ্টা, সেই চেষ্টা কিন্তু আমরা দেখেছিলাম এই তাদের মুখ থেকে শোনা গেছে। এবং আমরা দেখেছিলাম যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে রয়েছেন আসিফ, তিনি কিন্তু একটি সিদ্ধান্ত নিয়েছিলেন যে যুব শেখ হাসিনা ইনস্টিটিউট যেটি রয়েছে সেটিকে কিন্তু বাংলাদেশ যুব ইনস্টিটিউট করার সিদ্ধান্ত নিয়েছেন। সেটি নিয়ে অনেক কথা হয়েছে। অর্থাৎ এই যে আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় ঢেলে সাজানো, এটিকে বলা হয় ঢেলে সাজানো, সেই ঢেলে সাজানোর প্রক্রিয়া কিন্তু আমরা দেখছি। এবং সে কারণেই কিন্তু এই যে সংবাদটি যে আসলে যারা এইভাবে বিভিন্ন সময়ে সরকারের কাছে থেকে যারা ক্ষমতাসীন দল ছিল, ক্ষমতাসীন দলের যারা বড় ক্ষমতায় ছিলেন তাদেরকে এবং তাদের মদতপুষ্ট হয়ে যারা চাকরি পেয়েছেন তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিতে দেখেছি আমরা। এর পাশে আরেকটি সংবাদ দেখছি, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন রোববার বঙ্গভবনে নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে শপথ বাক্য পাঠ করান। দুই উপদেষ্টা ও প্রধান বিচারপতির শপথ বিধান রঞ্জন প্রাথমিক ও সুপ্রদীপ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে। কিছু সিদ্ধান্তের কথা জানালেন উপদেষ্টা আসিফ ও নাহিদ, আমরা বলছিলাম একটু আগেই। এরপরে নিচের দিকে আমরা দেখি সচিবালয়ের দৃশ্যপট পাল্টে গেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা চাটুকারিতা করলে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে, আমরা বলছিলাম একটু আগেই। পুলিশের উপর যে হামলা হয়েছে তা অত্যন্ত বেদনাদায়ক। আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার পুলিশের। ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে ঢাকা, অন্তর্বর্তী সরকার এমন দৃষ্টান্ত গড়তে চায় যাতে ভবিষ্যতে কেউ সহিংস কর্মকাণ্ডে না জড়ায়। দ্য প্রিন্টের প্রতিবেদন, ক্ষমতাচ্যুতিতে হাত রয়েছে যুক্তরাষ্ট্রের, দাবি শেখ হাসিনার। দর্শক, আমরা দেখছিলাম যে নীরবতা ভেঙেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতে আশ্রয় নেওয়ায় শেখ হাসিনার অভিযোগ যে তার ক্ষমতাচ্যুতির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বড় অবদান রয়েছে। তিনি কিন্তু অনেক আগে থেকেই বলেছিলেন যে আসলে যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিভিন্ন কারণে তাদের স্বার্থ উদ্ধার করবার জন্য বাংলাদেশের সাথে বাংলাদেশকে নিয়ে খেলার চেষ্টা করছেন। এই জন্যই বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা আসলে হস্তক্ষেপ করছেন। আমরা দেখেছিলাম যে নির্বাচন থেকে শুরু করে শেখ হাসিনার ক্ষমতা থাকা পর্যন্ত তাদের ব্যাপারে কিন্তু কথা শুনতে বলা হচ্ছে। পশ্চিমা শক্তির বিরুদ্ধে আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মীদেরকে, বিশেষ করে সরকার প্রধান থেকে শুরু করে সেক্রেটারি থেকে শুরু করে দলের সবার মুখ থেকে কিন্তু এই কথাগুলো আমরা শুনছিলাম। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে যাওয়ার পরে আমরা দেখেছিলাম যখন পদত্যাগ করে তিনি চলে গেলেন দেশ ছেড়ে, এরপর থেকে তিনি কিন্তু নীরব ছিলেন, কথা বলছিলেন আওয়ামী লীগের হয়ে। তার ছেলে সজীব ওয়াজেদ জয়, তিনি কিন্তু এক এক সময় এক এক রকমের কথা বলছিলেন, ফলে সবার মনে কিন্তু এক ধরনের ক্ষুব্ধ প্রতিক্রিয়া তৈরি হয়েছিল তারা কি নিয়েও, যে আসলে এক এক সময় এক এক রকম কথা বলেন। ফলে এই যে আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছে এমনিতেই তাদের ভঙ্গুর মানসিকতা, তাদের বাড়ি ঘরে বিভিন্নভাবে ভাঙচুরও হয়েছে। আমরা দেখলাম সেই পরিস্থিতির মধ্যে এই ধরনের নেতৃত্ব আসলে অনেককেই প্রশ্নবিদ্ধ করছে। কিন্তু গতকাল আমরা দেখেছিলাম যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু স্পষ্ট করেই বলেছেন যে আসলে কেন ক্ষমতাচ্যুতি হয়েছে, কেন আসলে যুক্তরাষ্ট্র কী কারণে, সেটিও কিন্তু তিনি বলেছেন যে আসলে সেন্ট মার্টিন না দেওয়ার কারণে এবং বঙ্গবন্ধু যে আমাদের যে সাগর রয়েছে সেই সাগর আসলে তাদের দখল দিবার না দেওয়ার কারণেই কিন্তু তাদের ঘাঁটি করবার না দিবার কারণেই কিন্তু এইসব ঘটনা ঘটছে। আমরা অনুষ্ঠানের শুরুতেই যেমনটি বলছিলাম যে স্থানীয় পত্রিকা নিয়ে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত থাকেন। আজকে আমাদের সাথে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হবেন সহকর্মী হাবিবুর রহমান হাবিব, সেখানকার পত্রপত্রিকার খবরাখবরগুলো আপনাদেরকে জানাবেন। হাবিব, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত যে দৈনিকগুলো রয়েছে সেগুলো সংবাদ ছিল আমাদেরকে জানাবেন। হাবিব, আপনার মাধ্যমে সেখানকার পত্রপত্রিকার খবরাখবরগুলো দর্শকদের জানাতে চাই। হাবিব। জি, দর্শক, আমাদের সাথে যুক্ত আছেন নারায়ণগঞ্জ থেকে সহকর্মী হাবিবুর রহমান হাবিব, সেখানকার খবরাখবর জানাবেন আমাদের। কাউন্সিলর শুভ সকাল আপনাকে।
নারায়ণগঞ্জ থেকে বেশ কিছু স্থানীয় পত্রিকা নিয়ে আমি আপনার সাথে যুক্ত হয়েছি। প্রথম যে পত্রিকাটি পড়ছে সেটা হচ্ছে দৈনিক সংবাদ চর্চা। দৈনিক সংবাদ চর্চা শিরোনাম করেছেন বৃষ্টিতেও অদম্য শিক্ষার্থীরা। আপনি জানেন যে আসলে সারা দেশে ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ার পর বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা ট্রাফিক ব্যবস্থার দায়িত্ব নিয়েছে এবং নারায়ণগঞ্জেও দায়িত্ব সেরকমটাই চলছে। এবং গতকালকে অনেক বৃষ্টি এবং প্রতিকূল আবহাওয়ার মধ্যেও শিক্ষার্থীরা আসলে মাঠ ছেড়ে যায়নি, তারা সড়কের নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলা রক্ষার্থে তারা কাজ করে গিয়ে যাচ্ছেন। তারপরে যেটা হচ্ছে নারায়ণগঞ্জে সংখ্যালঘু সম্প্রদায়ের নজিরবিহীন বিক্ষোভ। তারা নারায়ণগঞ্জে জানেন যে হিন্দু সম্প্রদায় অনেক আছে এবং তারা গতকালকে বিভিন্ন দাবি দাওয়া, লুটপাট, হত্যা ইত্যাদির ব্যাপারে তারা মানববন্ধন করেছে এবং শহরের চাষারা কেন্দ্রীয় শহীদ মিনারে। তারপরে হচ্ছে আপনার নারায়ণগঞ্জে তালা খুলছে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স। কাউসার, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স বেশ কিছুদিন বন্ধ থাকার পরে খুললো এবং শিক্ষার্থীরা সেখানে এসে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে আসলে মুক্তিযোদ্ধাদের কাছে আসলে সামগ্রিক বিষয়টা বুঝিয়ে দেয়। এখানে আরেকটা সংবাদ আছে যে ফতুল্লা থানা পুলিশকে বিএনপির শুভেচ্ছা। আমরা দেখেছি যে গতকালকে নারায়ণগঞ্জের প্রায় 7টি থানার কার্যক্রম চালু হয়েছে। সেখানে ছাত্ররা ছিলেন, বিএনপি নেতাকর্মীরা ছিলেন এবং সেনাবাহিনীর কর্মকর্তারা ছিলেন। এবং সেখানে আমরা দেখেছি যে বিএনপির শীর্ষস্থানীয় নেতা আছেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী, তারপরে ছিলেন রুহুল আমিন এবং রনি সহ গুরুত্বপূর্ণ যারা নেতাকর্মী আছে তারা থেকে আসলে ফতুল্লা থানার কর্মকর্তাদের পাশে আছেন বলে আশ্বস্ত করেছেন এবং তারা তাতে করে থানার কার্যক্রম চালু হয়েছে। পাশাপাশি একটা সংবাদ দিতে চাই, আমাদের এখানে যে প্রেস ক্লাব আছে তার মধ্যে ফতুল্লা প্রেস ক্লাব গতকালকে সাংবাদিকদের নিয়ে একটা অনুষ্ঠান করে এবং সেখানে তারা শপথ করে যে আসলে আমরা ভিন্ন মতের হতে পারি, আমরা আমাদের কাগজে বিভিন্ন রকম আমরা লেখা লিখতে পারি, কিন্তু পেশাদারিত্বের ক্ষেত্রে আমরা এক এবং আমরা সবসময় একত্রে থাকব, এই মর্মে তারা আসলে একটা শপথ করেছেন। কাউসার, আমি যদি আরেকটা পত্রিকা নেই সেটা হচ্ছে দৈনিক যুগের চিন্তা। তারা একটা গুরুত্বপূর্ণ সংবাদ, অনুসন্ধানী সংবাদ করেছে, সেটা হচ্ছে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে অস্ত্র লুটের নেপথ্যে কারা আসলে তাদেরকে নিয়ে একটা নিউজ করেছে, সংবাদ পরিবেশন করেছে। আপনি জেনে থাকবেন যে নারায়ণগঞ্জের যে রাইফেল ক্লাব আছে সেখানে অনেকগুলো অস্ত্র খোয়া যায় এবং এই অস্ত্রের যে ভল্ট আছে, ভল্টের গুরুত্বপূর্ণ চাবিগুলো ছিল, তারা যেমনটা লিখেছেন খালেদ হায়দার কাজল, ওনার কাছে চেম্বারের সভাপতি ছিলেন সাবেক, যে ওনার সহযোগিতায় আসলে নেওয়া হয়েছে বলে এর পাবলিক অস্ত্রগুলো নিয়ে যায় বলে এমনটাই তারা আমাদেরকে পত্রিকা মারফত আমরা জানতে পেরেছি। তারপরে যেটা হচ্ছে আসলে আমাদের নারায়ণগঞ্জে বেশ কিছু শিশু এবং সাধারণ মানুষ নিহত হয়েছিল এই সহিংসতার মধ্যে। সেখানে রিয়া গোপ, মানে 6 বছরের একটা বাচ্চা বিল্ডিং এর ছাদে ঘুরতে যায় এবং তখন সে গুলিবিদ্ধ হয় এবং তাকে দেখতে জামাতে নেতৃবৃন্দরা সেখানে গিয়েছেন এবং তার খোঁজ খবর নিয়েছেন। তো এই ছিল নারায়ণগঞ্জ থেকে আমার কাছে কাউসার। যে হাবিবুর রহমান হাবিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী হাবিবুর রহমান হাবিব যুক্ত ছিলেন নারায়ণগঞ্জ থেকে, সেখানকার পত্রপত্রিকার খবরাখবরগুলো আমাদেরকে জানাচ্ছিলেন। সেখানে একটি উল্লেখযোগ্য খবর ছিল, আমরা সেই খবরগুলোর মধ্যে আমরা দেখেছিলাম যে সংখ্যালঘুদের উপরের যে হামলার ঘটনা, সংখ্যালঘুরা আমরা দেখেছিলাম যে ঢাকা শহরেও তারা বিভিন্ন জায়গায়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা কিন্তু বিক্ষোভ করেছেন। কিন্তু একটি বিষয় সেটি হচ্ছে যে আমরা দেখছি বিভিন্ন গণমাধ্যমে এবং ভারতীয় বিভিন্ন গণমাধ্যমেও যে বিষয়গুলোকে নিয়ে অপপ্রচার করা হচ্ছে এবং বেশিরভাগই আসলে আগের যেসব ঘটনা ঘটেছে সেই সব ঘটনার ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়েছে। আমরা দেখছিলাম যে বিশ্লেষণধর্মী যে সংবাদগুলো সেগুলোতে প্রকাশ করা হচ্ছে সংখ্যালঘুদের উপরে যে হামলার ঘটনা, যেভাবে প্রকাশ করা হচ্ছে আসলে এত ঘটনা কিন্তু ঘটেনি। আমরা দেখেছিলাম এই যে ছাত্র আন্দোলনের সময়ও যে বিভিন্নভাবে স্থানীয় যারা ছাত্রছাত্রী রয়েছে, অন্য দলের যে নেতাকর্মী রয়েছে, সাধারণ মানুষ যারা রয়েছে, তারা কিন্তু সেসব মন্দিরগুলো পাহারা দিয়েছিলেন, বিভিন্ন ধর্মাবলম্বী মানুষদেরকে পাহারা দিয়েছেন। ফলে এই যে ঘটনাগুলো আসলে বেশি করে প্রচার করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে বাংলাদেশকে, অনেকেই বলছেন যেগুলো বাংলাদেশকে অস্থির করবার একটি চেষ্টা বা পায়তারা করা হচ্ছে। দর্শক, আমরা চলে যাচ্ছি আমাদের মূল আয়োজনে। আমরা দেখছিলাম সময়ের আলো সংবাদ শিরোনাম, এবার নিচের দিকে একটি সংবাদ আমরা দেখছি, 9 বছর পর দেশের মাটিতে ফিরে সালাউদ্দিন, এই বিজয় অর্থবহ করতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ রোববার 9 বছর পর ভারত থেকে দেশে ফিরলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে স্বাগত জানান। দর্শক, আমরা দেখছিলাম যে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি কিন্তু গতকালকেই দীর্ঘ 9 বছর পর দেশে ফিরলেন এবং সেখানে তাকে স্বাগত জানাতে বাংলা সারা দেশ থেকে নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীরা গিয়েছিল এবং বিএনপির সিনিয়র যারা নেতৃবৃন্দ রয়েছে তারাও কিন্তু রুহুল কবির রিজভী থেকে শুরু করে আমরা দেখেছিলাম যে বরকতুল্লাহ বুলু এবং খায়রুল কবির খোকন মিসেস সালাউদ্দিন সহ অনেক নেতাকর্মী কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। আমরা এই সময় দেখেছি আসলে বিভিন্নভাবে এর আগেও আরও কয়েকজন নেতাকর্মী কিন্তু যারা বিএনপির নেতাকর্মী রয়েছে যারা এতদিন দেশের বাইরে ছিলেন তারা কিন্তু দেশে ফিরেছেন, অনেকেই জেলে ছিলেন, তারাও কিন্তু জেল থেকে বেরিয়েছেন। ফলে এই যে একটি রাজনৈতিক দলের অবস্থা তারা কিন্তু প্রতিনিয়ত চাঙ্গা হচ্ছে। আমরা দেখছিলাম যে এই ছাত্র আন্দোলনের যখন দেশ ছেড়ে প্রধানমন্ত্রী যখন দেশ ত্যাগ করলেন সাবেক প্রধানমন্ত্রী তখনই কিন্তু বিএনপির একটি বড় শোডাউন ছিল। আমরা দেখেছিলাম যে সমাবেশ করেছে, সেখানে কিন্তু বিএনপির নেতাকর্মীদের খুব স্বাচ্ছন্দ্যে থাকতে দেখা গিয়েছে। অর্থাৎ বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি সেখানে কিন্তু আমরা দেখছিলাম যে সবাইকে সব রাজনৈতিক দলকে যেখানে কোনো ধরনের বৈষম্যর যেই না থাকার ঘটনা সেই বৈষম্য আসলেই থাকবে না, সেটি আসলে স্বাভাবিক করবার যে প্রক্রিয়া সেটি আসলে সব জায়গায় অব্যাহত রয়েছে। আমরা সেই আশায় রাখবো আসলে সব জায়গায় যাতে কোনো ধরনের বৈষম্য না থাকে সেটি অব্যাহত থাকবে। রেলের পূর্বাঞ্চলের অবস্থা বেহাল, অর্থ আত্মসাৎ মামলায় ডক্টর ইউনূস সহ 14 জনকে খালাস। চীনা যমজ বোনের কৃত্তি, দেশের 599 থানার কার্যক্রম শুরু। দর্শক আমরা দেখছিলাম যে শেখ হাসিনার সরকারের পতনের পরে রাজধানী সারা দেশে 4 শতাধিক থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং লুটপাটের ঘটনা ঘটে এবং এরপরেই কিন্তু আসলে থানার স্বাভাবিক যে কার্যক্রম সেই স্বাভাবিক কার্যক্রম ভেঙে পড়ে। থানাগুলোর মধ্যে তালা ঝুলিয়ে দেওয়া হয়, অনেক থানায় আসলে ভাঙচুর করা হয় এবং সেগুলোর মধ্যে অনেক থানায় আমরা দেখেছি আগুনও দেওয়া হয়। ফলে এই যে থানার যে কার্যক্রম বন্ধ ছিল এর মধ্যে আমরা দেখছিলাম দেশে অনেক ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে। দেশে আসলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য না থাকার কারণে আমরা দেখছিলাম যে পুলিশের পক্ষ থেকে তাদেরকে আহ্বান জানানো হয়েছে থানায় এবং তাদের কর্মস্থলে যোগ দেওয়ার জন্য। এবং গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রীও আমরা এটি নিয়ে কথা বলতে শুনেছি যে আসলে তিনি দুঃখ প্রকাশ করেছেন পুলিশের উপর হামলার ঘটনা পরে। এরপরেই তিনি কিন্তু বলেছেন যে বৃহস্পতিবারের মধ্যে, অর্থাৎ সামনে যে বৃহস্পতিবার রয়েছে এই বৃহস্পতিবারের মধ্যে সমস্ত যারা পুলিশ কর্মকর্তা রয়েছে তাদেরকে কিন্তু তাদের কর্মস্থলে যোগ দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এবং সেই কারণে আমরা দেখছিলাম যে থানাগুলো ধীরে ধীরে তাদের যে কার্যক্রম সেই কার্যক্রম শুরু করেছে। আমরা রূপগঞ্জ থানার একটি ছবি দেখছি নারায়ণগঞ্জের, সেখানে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। 2 দিন আগে পরে চালু হচ্ছে ট্রেন মেট্রো, 15 আগস্ট থেকে ট্রেন, 17 আগস্ট থেকে মেট্রো রেল। জামিনে মুক্ত চট্টগ্রামের সেই নাসির। জবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের হিড়িক উচ্চ শিক্ষাঙ্গনে, দলীয় মনোভাবাপন্ন উচ্চ উপাচার্যদের পদত্যাগের দাবিতে সরব হয়ে উঠেছে শিক্ষার্থীরা। ভারতীয় কি বড় খবর দিল হিডেনবার্গ। ঢাকার বাইরে দেয়ালে দেয়ালে চিত্রকর্ম, গ্রাফিতি, হাসান মাহমুদ ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দ। সড়কে আজ পুরোদমে নামবে ট্রাফিক পুলিশ না থাকায় জনভোগান্তি বাড়ছে। 6ষ্ঠ দিনও দায়িত্ব ছিল শিক্ষার্থীরা, নির্বাচন কমিশনের 4 কর্মকর্তাকে বদলি। দর্শক এরই মধ্য দিয়ে আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের দৈনিক যে খবরাখবর নিয়ে আমাদের যে নিয়মিত আয়োজন। আজকে পত্রিকাগুলোর মধ্যে উল্লেখযোগ্য যে সংবাদ দেখলাম সেটা হচ্ছে যে বাংলাদেশের যে ব্যাংকের যে অস্থির অবস্থা সেই অস্থির অবস্থার মধ্যে আমরা দেখি গতকালকে কয়েকটি ব্যাংক দখলের জন্য গোলাগুলি হয়েছে এবং একই সাথে কালকে আমরা দেখেছিলাম যে গতকালকে কয়েকজন মন্ত্রীদের উপদেষ্টা যারা রয়েছে বর্তমান সরকারের সেই উপদেষ্টা অফিস করেছেন, সেখানে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন। সেসব সিদ্ধান্তগুলি আসলে আজকের যেসব পত্রিকাগুলো রয়েছে সেসব পত্রিকাগুলোর মধ্যে খবরাখবর প্রকাশিত হয়েছে। তো একেবারে শেষ মুহূর্তে চলে এসেছে দৈনিক পত্রিকার খবরাখবর নিশ্চয় টেলিভিশন নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিস্তারিত অনুষ্ঠান। আগামীকালকে দেখা হবে একই জায়গায় একই অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।